Okay, so in our last class, we derived an expression for energy loss যখন heavy charged particles were crossing a certain medium এবং সেখানে আমরা ধরে নিয়েছিলাম মিডিয়ামে it has electrons, lots of electrons which are at rest. আচ্ছা, তার ফলে ওদের এনার্জি লসটা কি হবে সেটা বার করলাম বোরস ক্যালকুলেশন ক্লাসিক্যাল কেস, তবে রিলেটিভিস্টিক লিমিট। কিন্তু এখানে কোনো কোয়ান্টাম আসপেক্ট ছিল না। এবার কোয়ান্টাম ঢুকলে পরে ব্যাপারটা কিরকম হবে, কোয়ান্টাম কারেকশন। ঠিক আছে, সো ইট গিভস রিজনেবল ডিসক্রিপশন অফ এনার্জি লস ফর হেভি পার্টিকলস সাচ এস আলফা পার্টিকল অর হেভিয়ার নিউক্লিয়াই। কিন্তু সমস্যা কখন হবে, ফর লাইটার নিউক্লিয়াই। ঠিক আছে, চার্জড পার্টিকেল, কিন্তু আলফা পার্টিকেল বা হেভিয়ার নিউক্লিয়াই মানে আলফা পার্টিকেলের থেকে স্মলার মাস, যেমন প্রোটন। ঠিক আছে, স্টিল ইলেকট্রনের মাসের থেকে বেশি অনেকটাই, সেটা ঠিক আছে, কিন্তু আলফা পার্টিকেলের মতো হেভি নয়। সেক্ষেত্রে এই ফর্মুলাতে কিছুটা মডিফিকেশন করতে হবে, কেননা তখন কোয়ান্টাম এফেক্টস, we will have to consider the quantum effects. তাহলে quantum correction was introduced by Bethe and Bloch. তো প্রথম বেথেরটা দেখি। বেথে একজন সায়েন্টিস্ট আর ফেলিক্স ব্লক উনি আরেকজন, ওনার কারেকশনটা পরে আসছি। তাহলে বেথের কারেকশন হচ্ছে কি, বেথের রিলেটিভিস্টিক ফর্মুলা, কোয়ান্টাম ডোমেনে বেথে একটা রিলেটিভিস্টিক টার্ম ইন্ট্রোডিউস করলেন, হুইচ ইজ, এই অবধি ছিল, এটাকে উনি মডিফাই করলেন যে এইটার বদলে এক্সট্রা ঢুকলো এখানে মাইনাস বিটা স্কোয়ার, রাইট, যেখানে WM হচ্ছে এইটা। এখানে কিন্তু সেই অনেক হেভি মাস, সেই জিনিসটা কিন্তু এখানে ধরা আছে এখনো। I hope you remember that স্লাইড আমি দেখেছিলাম এইটা। ঠিক আছে, যেখানে টি ম্যাক্স, এটা জেনারেল কেস, যেখানে এই অ্যাজাম্পশনটা নেই যে এম মাছ মাছ গ্রেটার দেন এমই, এই অ্যাজাম্পশনটা নেই যেখানে, সেই জেনারেল কেসটা আমি দেখিয়েছিলাম, এটা আশা করি মনে আছে। কিন্তু এইখানে যখন আমি এইটা বলছি তখন কিন্তু এই অ্যাজাম্পশনটা আছে যে এম হচ্ছে মাছ মাছ গ্রেটার দেন এমই। ঠিক আছে, আর যদি মাছ মাছ গ্রেটার দেন এমই মানে এটা হচ্ছে দিস ইজ ফর প্রোটনস, ওদের মাসটা এমির থেকে এতটা বড় যাতে এটা হোল্ড করে, কিন্তু খুব বড় নয় যার ফলে কোয়ান্টাম কারেকশন ইজ নেসেসারি। প্রোটনের ক্ষেত্রে কোয়ান্টাম কারেকশন ইজ নেসেসারি, কিন্তু এইটাও হোল্ড করে। আর আলফা পার্টিকেলের ক্ষেত্রে কোয়ান্টাম আননেসেসারি, এবং এটা তো অবভিয়াসলি হোল্ড করেই। আর ফাইনাল বা মোস্ট কারেক্ট এক্সপ্রেশন হচ্ছে যেখানে এইটা মানে এই কন্ডিশনটা নেই, অর্থাৎ টি ম্যাক্সের মধ্যে সমস্ত টার্মই থাকবে। যাই হোক, তাহলে এটা বেথেস কারেকশন, কিন্তু এর মধ্যে আরো দুটো টার্ম ঢুকবে, হুইচ ইজ নাও বেথে ব্লক ফর্মুলা। ঠিক আছে, বেথেস রিলেটিভিস্টিক কারেকশনের পর এখানে আরো দুটো টার্ম ঢুকবে। কি কি? একটা হচ্ছে ডেনসিটি এফেক্ট কারেকশন, ডেল্টা বাই 2, ডেল্টাটা বিটা গামার ফাংশন। আরেকটা কি শেল এফেক্ট কারেকশন, ইউ বাই 2, যেখানে ইউটা জেড এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তো ডেনসিটি এফেক্ট কারেকশন কি আর শেল কারেকশনটা কি? ডেনসিটি এফেক্ট কারেকশন হাই এনার্জিতে ডমিনেট করে, শেল কারেকশন লো এনার্জিতে ডমিনেট করে। কথাটা হলো যে অ্যাটমিক পোলারাইজেশন স্ক্রিমস ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাইড হলো, ইলেকট্রনগুলো এরম ভাবে আছে, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হওয়ার ফলে কি হলো, এটা পোলারাইজড হবে, পোলারাইজড হওয়ার ফলে অ্যাটমগুলো একটা ডাইপোল ডেভেলপ করবে।
তার ফলে এদের মধ্যে একটা নতুন ফিল্ড ক্রিয়েট হবে, যেটা কি হবে এক্সটার্নালি অ্যাপ্লাইড ফিল্ডের অপোজিটে কাজ করে, সবসময় তাই হয়। সো পোলারাইজেশনের ফলে যে ফিল্ডটা ভেতরে ক্রিয়েট হবে, যেটা এই ডিরেকশনে হবে, অবভিয়াসলি পজিটিভ থেকে নেগেটিভ চার্জের যে সেন্টার সেই দিকে, সেটা অ্যাপ্লাইড ফিল্ডকে অপোজ করবে, অর্থাৎ স্ক্রিন করবে। এর ফলে একটা এফেক্ট ইন্ট্রোডিউসড হবে এবং টোটাল এনার্জি লসটা, মানে এই সমস্ত ইলেকট্রনের সঙ্গে যে কলিশন হবে তারা একটু কম কন্ট্রিবিউট করবে, কারণ ইলেকট্রিক ফিল্ডের এফেক্টটা এদের জন্য একটু কম, তাহলে এনার্জি লসটা কমে যাবে এই এফেক্টটার জন্য। ঠিক আছে, পোলারাইজেশনের ফলে এফেক্টিভ ইলেকট্রিক ফিল্ড কমে যাওয়ার ফলে এই ইলেকট্রনগুলোতে এনার্জি ট্রান্সফারও কম হবে এবং এনার্জি লসটা এই সমস্ত পার্টিকুলার ইলেকট্রনের ক্ষেত্রে এনার্জি লসটা কম হবে, তাই একটা মাইনাস ফ্যাক্টর। শেল কারেকশনটা কি, যেটা লো এনার্জি ইনসিডেন্ট পার্টিকেলের ক্ষেত্রে এই কারেকশনটা ইম্পর্টেন্ট। সেটা হলো আমরা ইলেকট্রনকে স্টেশনারি ধরে নিয়েছিলাম, ইলেকট্রনস ওয়্যার অ্যাট রেস্ট, কিন্তু যদি পার্টিকেলের ভেলোসিটি আর অরবিটাল ইলেকট্রনের ভেলোসিটি কাছাকাছি হয় তাহলে এই অ্যাজাম্পশনটা আর হোল্ড করছে না। এই জন্যই লো এনার্জিতে শেল কারেকশনটা আমাকে করতেই হবে। যদি হাই এনার্জি হয় তাহলে পার্টিকেলস ভেলোসিটি মাছ গ্রেটার দেন অরবিটাল ইলেকট্রন ভেলোসিটি, তখন আমি ইলেকট্রনকে রেস্টে ধরতে পারি, অতটাও কিছু অসুবিধা নেই। কিন্তু লো এনার্জির ক্ষেত্রে কিন্তু এই অ্যাজাম্পশনটা হোল্ড করে না। ঠিক আছে, তাহলে লো এনার্জিতে আমাকে শেল কারেকশন ইনক্লুড করতে হবে এবং কারেকশন ফ্যাক্টরটা জেড এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। জেড মানে হচ্ছে মেটেরিয়াল যেটা আছে, ডিটেক্টর মেটেরিয়াল, তার জেড। ওয়েল, আচ্ছা এবার চ্যানেলিংটা, হ্যাঁ রাইট, চ্যানেলিং এর জন্য একটা কারেকশন হয়, সেটা হচ্ছে যে সমস্ত মেটেরিয়ালের ক্ষেত্রে সিমেট্রিক অ্যাটমিক স্ট্রাকচার আছে তাদের ক্ষেত্রে পার্টিকেলটা যদি চ্যানেল দিয়ে পাস করে তাহলে এনার্জি লসটা একটু কমে যায়, এটাকে বলে চ্যানেলিং এফেক্ট। একটা মানে কোন অ্যাঙ্গেলে পার্টিকেলটা পাস করছে তার একটা ক্রিটিক্যাল ভ্যালু থাকে, বোঝাই যাচ্ছে যে একটা পার্টিকেল যদি এইভাবে যায় তাহলে চ্যানেল ফলো করতে পারবে না, কিন্তু যদি এইভাবে যায় তাহলে চ্যানেল ফলো করতে পারবে। সো একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে থেকে কম অ্যাঙ্গেলে যদি যায় পার্টিকেলটা তাহলে এটা চ্যানেলিং এফেক্ট। তাহলে এই তিনটে এফেক্টের জন্য আমার এনার্জি লসটা কমতে পারে, ডেন্সিটি এফেক্ট, শেল কারেকশন এন্ড চ্যানেলিং। ওকে, এইবার যেটা বলার সেটা হলো যে অ্যাকচুয়াল ফর্মুলা যেটা ফর এনার্জি লস সেটা হচ্ছে দিস ওয়ান। এটা এর আগে আমরা যা পড়ছিলাম একই, খালি এক্সট্রা টার্ম আছে দুটো। এক হলো এই কনস্ট্যান্ট গুলো এর মধ্যে ঢুকে গেছে, তবে একই ব্যাপারটা, কিন্তু এক্সট্রা টার্ম হচ্ছে জেড বাই এ। এই জেডটা কি, এই জেড আর এ হচ্ছে ডিটেক্টর মেটেরিয়ালের প্রপার্টি, যেটা আমরা এতক্ষণ শুধুমাত্র ইলেকট্রন ধরছিলাম বলে এই জেড বা এর গল্পটা আসেনি, কিন্তু এখন আমি অ্যাটমিক এক্সিস্টেন্স এবং ইলেকট্রনগুলো দে বিলং টু সার্টেন অ্যাটমস, তো সেই ফ্যাক্টরটা আমি এখানে ধরলাম। ধরলে পরে এই জেড বাই এ দিয়ে জাস্ট মাল্টিপ্লাইড হবে এবং পুরো জিনিসটা ডেন্সিটি অফ দ্য মেটেরিয়াল এটা দিয়ে গুণ হবে। অ্যাকচুয়াল এনার্জি লস তার এক্সপ্রেশনে এটা থাকবে, আর বাকি সব ঠিকই আছে। আর টি ম্যাক্সটা যেটা আগেই বলেছি যে এটা যদি অনেক মানে মাছ লার্জার এই অ্যাজাম্পশনটা যদি না থাকে, অর্থাৎ জেনারেল কেসে আমি যদি লিখতে যাই তাহলে টি ম্যাক্স উইল বি দিস। তো এই হচ্ছে আমার আলটিমেটলি বেথে-ব্লক ফর্মুলা। সো বেথে-ব্লক ফর্মুলা হ্যাজ সিন আ লং হিস্ট্রি অফ ডেভেলপমেন্ট। প্রথম নিলস বোর ক্লাসিক্যাল ফর্মুলা দেন, তারপর বেথে নন রিলেটিভিস্টিক ফর্মুলা দেন এবং উনি আবার 1932-তে রিলেটিভিস্টিক ফর্মুলা দেন, বেথেস রিলেটিভিস্টিক কারেকশন। এই যেখানে মাইনাস বিটা স্কোয়ারটা ঢুকলো। তারপর যেটা পয়েন্ট সেটা হচ্ছে প্রত্যেকটা টার্মেই আমরা দেখছি যে এটা জেড স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। ওকে, জেড স্কোয়ার অর্থাৎ যেই পার্টিকেলটা ইনসিডেন্ট পার্টিকেল তার অ্যাটমিক নাম্বার। তো বেথেস ক্যালকুলেশন ইজ লিডিং অর্ডার ইন পার্টারবেশন থিওরি। এটা কোয়ান্টাম মেকানিক্সের তো জানিস পার্টারবেশন থিওরি। লিডিং অর্ডার শুধু জেড স্কোয়ার টার্মটাই বেথে ইনক্লুড করেছিলেন।
এইবার অ্যাডিশনাল কারেকশন পরবর্তীকালে অনেক কিছু হয়, শেল কারেকশন, ডেন্সিটি কারেকশন, এনরিকো ফার্মি করেন ডেন্সিটি কারেকশন, আর এই দুটো তো বলা হয়েছে আগে। জেড কিউব কারেকশন টার্ম একটা ইনক্লুড করেন বার্কাস অ্যান্ডারসন, আর জেড টু দ্য পাওয়ার 4 কারেকশন টার্ম ইনক্লুড করেন ফেলিক্স ব্লক, ইনিও নোবেল লরিয়েট। এই জেড টু দ্য পাওয়ার 4টাই কিন্তু ব্লকের কন্ট্রিবিউশন, যার জন্য এটাকে অ্যাকচুয়ালি বেথে ব্লক ফর্মুলা বলা হয়, কিন্তু জেড টু দ্য পাওয়ার 4 টার্মটা ইউজুয়ালি ইনক্লুড করা হয় না। এখন কারো যদি খুব মানে একদম অ্যাকিউরেসি বা প্রিসিশনের দরকার হয়, তখন সে জেড টু দ্য পাওয়ার 4টা ইনক্লুড করে নেবে। তো বেথে ব্লক ফর্মুলা হিসেবে যেটা পড়লি সেখানে কিন্তু ব্লকের কন্ট্রিবিউশনটা ধরা নেই। আচ্ছা, এইবার দেখি যে ডিপেন্ডেন্স। হোয়াট অ্যাবাউট ডিপেন্ডেন্স? সো এনার্জি লস ভার্সাস বিটা গামা, এর মানে হলো স্পিড, মানে এনার্জি লসের ভেরিয়েশন উইথ স্পিড, বা এনার্জি লসের ভেরিয়েশন উইথ স্পিডও বলতে পারিস বা এনার্জিও বলতে পারিস, অফ ইনসিডেন্ট পার্টিকেল, রাইট? কোথায় কোথায় আছে ব্যাপারটা? বিটা শুরুতে আছে 1/β², তো ফাস্ট ডিক্রিজ। তারপর আছে কি লগারিদমিক গামা স্কোয়ার বিটা স্কোয়ার, স্লো লগারিদমিক ইনক্রিজ স্লো হয় আমরা জানি, স্লো রিলেটিভিস্টিক ইনক্রিজ। তাহলে প্রথমে কমছে আর পরে বাড়ছে, মাঝে একটা মিনিমাম আছে। এরপর ব্যাপারটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট এনার্জি লস পার ইউনিট লেন্থ। আয়োনাইজেশন স্যাচুরেশনে পৌঁছে যাচ্ছে, বাড়তে পারছে না। কেন বাড়তে পারছে না? বিকজ অফ ডেন্সিটি এফেক্টস অর পোলারাইজেশন এফেক্টস। আমরা আগেই দেখেছিলাম যে এই এফেক্টটা হাই এনার্জিতে ডমিনেট করে। তো যখন এনার্জি হাই, খুব হাই স্পিডের পার্টিকেল আমি পাঠাচ্ছি, যতই আমি স্পিড বাড়াই না কেন, এনার্জি লস আমি আর বাড়াতে পারছি না, বা এনার্জি ট্রান্সফার আমি আর বাড়াতে পারছি না। কেন? কেননা পোলারাইজেশন এফেক্ট ওটাকে আটকে দিচ্ছে। খুব হাই স্পিডে পার্টিকেল যাচ্ছে, তার ফলে অ্যাটমগুলো বেশি পরিমাণে পোলারাইজড হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড স্ক্রিনড হচ্ছে, তার ফলে এনার্জি ট্রান্সফারে একটা দাঁড়ি পড়ে যাচ্ছে, এনার্জি ট্রান্সফার আর বাড়ছে না, এনার্জি লসটা পার ইউনিট লেন্থ ফিক্সড, লিমিটেড বাই ডেন্সিটি এফেক্টস। তো আচ্ছা, ওকে, তো এটা একটা ফ্যাক্টর গেল, এটার সঙ্গে মোর রিলেটেড হচ্ছে এইটা। তাহলে ফার্স্ট পার্ট অফ দ্য কার্ভ, সেকেন্ড পার্ট অফ দ্য কার্ভ। ফার্স্ট পার্ট অফ দ্য কার্ভে বিটা স্মল, তো এটা অ্যাকচুয়ালি নন রিলেটিভিস্টিক ডোমেন। সেকেন্ড পার্ট অফ দ্য কার্ভে বিটা লার্জ, তো এটা রিলেটিভিস্টিক ডোমেন। নন রিলেটিভিস্টিক ডোমেনে এনার্জি ইজ mc² plus p²/2m. dEdx is a function of energy and momentum, 1/β² dominant. এনার্জি মোমেন্টামের বেসিসে কোন পার্টিকেল এসে হিট করছে সেটা আমরা ডিস্টিংগুইশ করতে পারি বাই লুকিং অ্যাট দ্য ফার্স্ট পার্ট অফ দ্য কার্ভ। প্রথম যে ফলিং পার্ট আছে ওটা এক একটা পার্টিকেলের জন্য এক এক রকম, কিন্তু সেকেন্ড পার্টটা লগারিদমিক গ্রোথ অ্যাজ এ ফাংশন অফ এনার্জি, এইটা ডমিনেট করছে। লগারিদমিক গ্রোথ এটা মোর অর লেস একই রকম ফর অল পার্টিকেলস, ঠিক আছে? এই পোর্শনটা, এই লগারিদমিক গ্রোথটা, এমনিতেও এটা খুব একটা শার্প নয়, লগারিদমিক গ্রোথ শার্প হয়ও না, তো এটা কিন্তু ইকুয়াল ফর অল পার্টিকেলস। আচ্ছা, এবার এটা গেল আমার কার্ভের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। এবার হচ্ছে আয়নাইজেশন মিনিমা। টিডিএক্স ভার্সাস মোমেন্টাম যদি আমি প্লট করি, এই যে মিনিমাটা দেখা যাবে যে কোন পয়েন্টে মিনিমাটা আমি পাচ্ছি, সেটা যত ম্যাসিভ পার্টিকেল নেব পায়নের থেকে ডয়টেরন মোর ম্যাসিভ, তত মিনিমাটা হায়ার মোমেন্টামে গিয়ে বা এনার্জিতে গিয়ে হবে। আয়নাইজেশন মানে এনার্জি লস মিনিমাটা হায়ার মোমেন্টামে হবে যদি পার্টিকেলটা হেভি হয়। রিলেটিভিস্টিক রেজ পার্টটা সবার জন্য সেম। তাহলে যেই পার্টিকেলটা সে হিট করছে
না, যে পার্টিকেলটা এসে হিট করছে তার মাসের উপর ডিপেন্ডেন্স বলতে এইটুকুই যে এনার্জি লস মিনিমাটা হায়ার এনার্জিতে ঘটবে। আদারওয়াইজ ওই মাসের খুব একটা কিন্তু contribution নেই। Energy released does not depend on the mass of the incident particles. Amount of energy release সেটা ডিপেন্ড করে না মাসের উপর। কোন পয়েন্টে মিনিমাটা হবে সেইটা মাসের উপর ডিপেন্ড করে, নট দ্য অ্যামাউন্ট। এটা যেন মনে থাকে যে নট দ্য অ্যামাউন্ট, নট দ্য অ্যামাউন্ট, বাট দ্য position of minima. আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কি দেখেছিলাম, জেড স্মল জেড স্কোয়ার বাই বিটা স্কোয়ার, এর উপর একটা ডিপেন্ডেন্স। তাহলে থেকে বোঝা গেল যে পার্টিকেলটা এসে পড়ছে তার চার্জ যদি বেশি হয় তাহলে এনার্জি লস বেশি, আর স্পিড যদি বেশি হয় তাহলে এনার্জি লসটা কম। এটা হচ্ছে জেড স্কোয়ার বাই বিটা স্কোয়ার ডিপেন্ডেন্স। তাহলে এই পুরোটাই এগুলো আমরা বলছি যে ইনসিডেন্ট পার্টিকেলের উপর কিভাবে ডিপেন্ড করে। ইনসিডেন্ট পার্টিকেলের রিলেটেড কি কি প্যারামিটার আছে এখানে, স্মল জেড আছে, বিটা আছে, আর ইনসিডেন্ট পার্টিকেলের মাস। তাহলে মাসের উপর মিনিমা পজিশন ডিপেন্ড করে, বিটা এবং জেড এর উপর এনার্জি লসের অ্যামাউন্টটা ডিপেন্ড করে। প্লাস ফার্স্ট পার্টটা দেখে আমরা বিভিন্ন পার্টিকেলের মধ্যে ডিস্টিংগুইশ করতে পারি, যেটা সেকেন্ড পার্টটা দেখে আমরা ডিস্টিংগুইশ করতে পারি না, কারণ এই লগারিদমিক ইনক্রিজটা সবার ক্ষেত্রে মোটের উপর সেম। এইবার আসি যে মেটেরিয়ালের উপর এসে পড়ছে, অর্থাৎ ক্যাপিটাল জেড বাই এ, এই প্যারামিটারটা বা রো ডেন্সিটি, এটা কি মিডিয়াম, আর এটা ছিল ইনসিডেন্ট। মিডিয়ামের উপর ডিপেন্ডেন্স কিরকম, সামনে কি আছে, রো আছে, জেড আছে, আর এ আছে, বাকিগুলো কিন্তু মোরাললেস কনস্ট্যান্ট। আচ্ছা, এন এ অ্যাভোগাড্রো নাম্বার, হ্যাঁ সেটাও একটা প্যারামিটার। তো বেসিক্যালি আমার রো জেড বাই এ এটা মিডিয়ামের ব্যাপার, আর জেড স্কোয়ার বাই বিটা স্কোয়ার এটা হচ্ছে ইনসিডেন্ট পার্টিকেল। তো রো জেড বাই এ, এখন রো হচ্ছে ডেন্সিটি আর এ হচ্ছে কি অ্যাটমিক মাস। তাহলে রো হচ্ছে ডেন্সিটি অর্থাৎ মাস পার ইউনিট ভলিউম, আর এ হচ্ছে অ্যাটমিক মাস। তার মানে রো কে যদি এ দিয়ে ডিভাইড করি তাহলে সেটাতে মাস মাস কাটাকুটি হয়ে এটা অর্ডারটা, মানে জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে সাম প্যারামিটার পার ইউনিট ভলিউম। ঠিক আছে, মানে ডাইমেনশনটা পার ইউনিট ভলিউম, তার সঙ্গে মাল্টিপ্লাই করছি আমি অ্যাভোগাড্রো নাম্বারকে, তাহলে আমি পাচ্ছি নিউমেরিক্যাল অ্যাটমিক ডেন্সিটি পার ইউনিট ভলিউম নাম্বার অফ অ্যাটমস। সেটাকে তার সঙ্গে এবার মাল্টিপ্লাই হয়ে আছে কি জেড অ্যাটমিক নাম্বার। তাহলে একটা ডেন্স মেটেরিয়াল উইথ হাই অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, হাই ডেন্সিটি রো, মানে ডেন্স মেটেরিয়াল মানে হচ্ছে কি নিউমেরিক্যাল ডেন্সিটিটা হাই, তার সঙ্গে অ্যাটমিক নাম্বারও বেশি, এই দুটো যদি হয়, এই দুটোই যদি লার্জ হয় তাহলে এনার্জি ট্রান্সফার বেশি হবে বা এনার্জি লসটা বেশি হবে। তাহলে মিডিয়ামের উপর ডিপেন্ডেন্সটা হচ্ছে এই। যদি সামারি করি, ডিপেন্ডেন্সি অন মেটেরিয়াল, এনার্জি লস ইনক্রিজেস উইথ জেড বাই এ, particles with same velocity have about same energy loss in different materials. যে মেটেরিয়ালের উপর এসে পড়ছে তার নেচারটা যদি চেঞ্জ হয়ও, কিন্তু পার্টিকেল ইনসিডেন্ট পার্টিকেলের ভেলোসিটি যদি সেম হয় বিটা, তাহলে ডিফারেন্ট মেটেরিয়াল হলেও এনার্জি লসের পরিমাণটা মোরাললেস একই হয়, মানে অর্ডারটা। আর কি লিনিয়ার অ্যাবজর্বিং পাওয়ার, ডিএক্স কে যদি রো দিয়ে ডিভাইড করি তাহলে এটা নর্মালাইজড হয়,
সেটাকে বলা হয় লিনিয়ার অ্যাবজর্বিং পাওয়ার, 1/ρ dEdx. Different materials with the same mass thickness have the same effect in the same radiation. এটা একই কথা বলা হচ্ছে, সেম এফেক্ট উইথ সেম রেডিয়েশন। পার্টিকেলের ভেলোসিটিটাই এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। যদি মেটেরিয়াল চেঞ্জ হয়ও, ভেরিয়েশনটা খুব বেশি নয়। এই গ্রাফ থেকেও আমরা সেটা দেখতে পাচ্ছি। হাইড্রোজেন আর হিলিয়ামটা বাদ দিলে এদের মধ্যে ভেরিয়েশনটা কিন্তু প্রায় একই, কাছাকাছি। আচ্ছা, এইবার এক্স বরাবর যদি আমি প্লট করি এনার্জি লস, তাহলে দেখবো যে পিকটা মেটেরিয়ালের শেষের দিকে উপরে উঠছে। মোস্ট অফ দ্য এনার্জি ইজ ডিপোজিটেড অ্যাট দ্য এন্ড। দিস ইজ ইম্পর্টেন্ট ফর মেডিকেল অ্যাপ্লিকেশন। আগেই বলেছি যে মেডিকেল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এগুলো জানাটা। কোথায় এনার্জি লসের পরিমাণ কার উপর কেমনভাবে ডিপেন্ড করছে, কোথায় এনার্জি লসটা বাড়ছে বা কোথায় কমছে। বেশিরভাগ এনার্জি লসটাই হচ্ছে শেষের দিকে। তাহলে এই বেশিরভাগ এনার্জি ডিপোজিটেড হবে যেই মেটেরিয়ালে আমি দিচ্ছি রেডিয়েশনটা, তার ব্যাক এন্ডে বেশিরভাগ এনার্জিটা ট্রান্সফার হয়। আচ্ছা, বিটা স্মল হলে বেশি এনার্জি লস হবে, dEdx, আর নিচে তো বিটা ছিল, dEdx এরকম ছিল। তাহলে বিটা স্মল হলে এনার্জি লসের পরিমাণটা বাড়বে, আর একটা পয়েন্টে গিয়ে এটা শার্পলি ফল করবে। তাহলে এই যে শার্পলি ফলটা করলো, তার মানে কি রেঞ্জ এনার্জি লস হতে হতে একটা পয়েন্টে গিয়ে পুরো ব্যাপারটাই স্টপ, ফুল স্টপ। তার মানে রেডিয়েশনটা অত দূর অবধি যেতে পেরেছে, তারপর আর যেতে পারেনি। তাহলে ওটাই হচ্ছে রেঞ্জ। ঘটনা হলো, এটা তো আইডিয়াল কেস যে শার্প ফল, কিন্তু বাস্তবে সেটা হয় না। বাস্তবে যেটা হয় সেটা হলো যে ব্যাপারটা এরকম হয়। এই যে থিওরিটিক্যাল রেঞ্জের থেকে বেড়ে গেল ব্যাপারটা, এই ঘটনাকে বলে স্ট্র্যাগলিং। ঠিক আছে, তো প্রশ্ন হলো যে শার্প ফলের বদলে এরকম একটা টেল এন্ড কেন দেখা যায়? Why the tail end? It is because near the end of the range there is Gaussian distribution of the particle মানে of the particle matter interaction. ঠিক আছে, তার ফলে এটাকে আমি যদি এনভেলপটা দেখি তাহলে ব্যাপারটা এরকম দেখতে হয়। মানে এই যে পুরো এনার্জি ট্রান্সফারের যে প্রসেসটা, এনার্জি ট্রান্সফার হচ্ছে, কলিশন হচ্ছে, এর জন্যই তো এনার্জি লসটা হচ্ছে। তো এই পুরো প্রসেসটা বেসিক্যালি একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসেস। দুটো জায়গায় আসবে এই ব্যাপারটা। স্ট্যাটিস্টিক্যাল প্রসেস মানেই হচ্ছে ডেফিনিট কিছু নয়, তাহলে কিছু ফ্লাকচুয়েশন থাকবে। কোথায় ফ্লাকচুয়েশন? প্রথমত নাম্বার অফ কলিশন। এই যে পার্টিকেলটা ইনসিডেন্ট আর মিডিয়ামের যে পার্টিকেল, তাদের মধ্যে যে কলিশন সংখ্যাটা, কলিশনের সংখ্যা, সেখানে স্ট্যাটিস্টিক্যাল ফ্লাকচুয়েশন হতে পারে। প্রত্যেকটা কলিশনে যে এনার্জি ট্রান্সফার হচ্ছে সেখানে স্ট্যাটিস্টিক্যাল ফ্লাকচুয়েশন হতে পারে। যদি থিন অ্যাবজর্বার হয় তাহলে একটা কলিশনেই এনার্জি ট্রান্সফারটা বেশি করে হবে। যদি থিক অবজারভার হয় তাহলে অবভিয়াসলি অনেকগুলো কলিশন হবে। এর ফলে ওই এন্ডের দিকে পার্টিকেলের এনার্জির একটা স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন থাকবে, যেটার একটা টেল এন্ড থাকবে। এটাকে বলা হয় ল্যান্ডাউ ডিস্ট্রিবিউশন। এবং in most cases it looks like a Gaussian distribution. যেহেতু এনার্জি ট্রান্সফার এবং নাম্বার অফ কলিশন এরা একটা গসিয়ান ডিস্ট্রিবিউশন ফলো করে, তাই শার্প এন্ড প্লাস গসিয়ান ডিস্ট্রিবিউশন, তাহলে এফেক্টিভলি এই, অর্থাৎ স্ট্র্যাগলিং অফ রেঞ্জ।
তাহলে এই হচ্ছে আমার ওভারঅল বেথে ব্লক এনার্জি লস ফর্মুলার স্পেশালিটি, ডিপেন্ডেন্স অন ভেরিয়াস প্যারামিটার্স এবং হাউ we can use this and get information about the incident particles এবং we can apply them in medical field and in particle detectors. Particle detectors আমরা পরে পড়বো, তখন আবার এইগুলো রিলেট করতে পারবি বেটার। In our next class we will discuss about এতক্ষণ কি হলো, heavily charged charged particles, হেভি মাস অর্থাৎ আলফা পার্টিকেল। তারপর দেখলাম যে আরেকটু কম হেভি, যেমন প্রোটন, প্রোটনের সঙ্গে ইন্টারাকশন হলে সেটা কিরকম হয় দেখলাম। এরপরের দিন দেখবো যে ইলেকট্রনের সঙ্গে ইন্টারাকশন হলে, অর্থাৎ ইলেকট্রন পাস করছে থ্রু দ্য মিডিয়াম, ঠিক আছে, ইলেকট্রনের সঙ্গে ম্যাটারের ইন্টারাকশন হলে বেথে ব্লক ফর্মুলাতে কি চেঞ্জ হবে, কি মডিফিকেশন হবে, এবং আর কি ঘটনা, মানে ইভেন্টটা কি হবে, that we will discuss in our next class.